লিমিটেড ডিপার্টমেন্টাল এক্সামিনেশন নিয়ে যে ভিডিওগুলো আমরা করছি ফাইনাল অ্যাকাউন্টসকে নিয়ে, আজকে 4 নম্বর ভিডিও। 4 নম্বর একটা অঙ্ক আমরা নিয়ে আজকে বসছি। অঙ্কটা পড়ি আগে। ইউ আর গিভেন দ্য ফলোয়িং ট্রায়াল ব্যালেন্স অফ শ্রী সুরজিৎ ঘোষ অ্যাজ অ্যাট 31/3/2025। ডেবিট সাইডে যেগুলো দেওয়া আছে, স্টক 1/4/2024 5,50,000 টাকা, পারচেস 19,25,000 টাকা, ক্যারেজ ইনওয়ার্ড 40,000 টাকা, ওয়েজেস অ্যান্ড স্যালারিজ 1,25,000 টাকা, ইন্স্যুরেন্স 35,000, বিলস রিসিভেবল 2,25,000, কমিশন 40,000, ট্রেড এক্সপেন্সেস 34,500, ডেটর্স 15 লক্ষ টাকা, ফার্নিচার 1/4/2024 দেওয়া আছে 60,000 টাকা, ক্যাশ ইন হ্যান্ড অ্যান্ড ব্যাঙ্ক 4,22,500 টাকা, রেন্ট অ্যান্ড ট্যাক্সেস 1,27,500 টাকা, ক্যারেজ পেইড করা হয়েছে ক্যারেজ পেইড অন কনসাইনমেন্টের জন্য ক্যারেজ পেইড করা হয়েছে 80,000 টাকা, ক্যাশ সেন্ট টু কনসাইনর 8 লক্ষ টাকা, আর ইন্টারেস্ট 35,000 টাকা। এগুলো ডেবিট ফিগার হলো। ক্রেডিট ফিগার যেগুলো দিচ্ছে, সেলস 29,35,000 টাকা, বিলস রিসিভেবল 1,85,000, ক্রেডিটর্স 9,32,500 টাকা, সেল অফ ফার্নিচার যেটা 31/3/25 করা হয়েছে, এখানে লেখা আছে 10,000, ডিসকাউন্ট 2,000, কনসাইনমেন্ট 6,40,000, কনসাইনমেন্টের ব্যালেন্স যেটা বলা আছে 1/4/24 4 লক্ষ টাকা, ক্যাপিটাল 8,95,000 টাকা। এরপরে যে অ্যাডজাস্টমেন্টগুলো দেওয়া আছে সেগুলো এরকম। দুই দিকে আমাদের যোগফলটা হচ্ছে 59,99,500, এদিকেও আমার 59,99,500 টাকা, 59,99,500 টাকা। প্রিপেয়ার দ্য আমাদের যেটা করতে বলেছে প্রিপেয়ার দ্য ফাইনাল অ্যাকাউন্টস, ট্রেডিং প্রফিট অ্যান্ড লস অ্যান্ড ব্যালেন্স শিট ফর দ্য ইয়ার এন্ডেড 31/3/2025 এবং ব্যালেন্স শিট হবে 31/3/25 আফটার টেকিং দ্য ফলোয়িং অ্যাডজাস্টমেন্ট। এই অ্যাডজাস্টমেন্টগুলো দেওয়ার পরে অঙ্কগুলো করতে বলছে। এবার আসি এই পাতাটার যে অ্যাডজাস্টমেন্টগুলো দেওয়া আছে সেগুলোতে। প্রথমে যেটা বলছে, স্টক 31/3 8 লক্ষ টাকা ইনক্লুডিং 800 স্টেশনারি। নাম্বার 2 বলছে ট্রেড এক্সপেন্সেস ইনক্লুডিং পেমেন্ট অফ স্টেশনারি 22,500 টাকা। স্টক অ্যাট বিগিনিং ইনক্লুড স্টক অফ স্টেশনারি 1,800 টাকা। ক্রেডিটর্স অ্যাট দ্য এন্ড ইনক্লুডিং ক্রেডিটর্স ফর স্টেশনারি 3,000 টাকা ফর ক্রেডিট পারচেস। Furniture sold was appearing in the balance sheet as on 31/3/2025 rupees 13,500. Number 6 বলছে stationery of rupees 2,000 was consumed by the proprietor. 7 নম্বরে বলছে bills receivable including a dishonored bill of rupees 8,000 টাকা। 8 নম্বরে বলছে included in debtors in an amount of rupees 2,000 in respect of a bankrupt debtor whose estate is expected to realize not more than 25 paise in a rupee, and an interim an item of rupees 5,000 for goods supplied to the proprietor. 9 নম্বরে যে অ্যাডজাস্টমেন্টটা দিচ্ছে, make provision for doubtful debts at 5% on debtors. নাম্বার 10 নম্বরে যেটা বলছে কমিশন রিসিভেবল অন সেল অফ কনসাইনমেন্ট অফ রুপিস 40,000 ইজ টু বি প্রোভাইডেড। এই হচ্ছে মেন অঙ্ক। এবার দেখা যাক অঙ্কটা কীভাবে করা যায়। আমি একটু পজ করে রাখছি। এখানে ছকটা কাটা হয়েছে। এখানে ট্রেডিং অ্যাকাউন্ট, যেহেতু অঙ্কটা একটু ছোটো আছে চেষ্টা করি এই দুটোর জায়গার মধ্যে ঢোকানো। এখানে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট, আর পরের পাতাটা এটা ব্যালেন্স শিট,
এটা লাইবিলিটি, এটা অ্যাসেট। সময়ের জন্য আমি এর থেকে বেশি লিখছি না, পরে ঠিক করে নিতে হবে। এবার অঙ্কটা আমরা আস্তে আস্তে পড়তে থাকি। অঙ্কটা কই গেল? এই যে ওই আমাদের একই পদ্ধতি, আমরা যে ট্রায়াল ব্যালেন্সটাকে প্রথমে আমরা প্রত্যেকটা তুলে নেব একইভাবে। স্টক দেওয়া আছে 1/4 শুরুর দিনের 5,50,000 টাকা, তাহলে ট্রেডিং অ্যাকাউন্টের ওপেনিংয়ে চলে যাচ্ছে। ইনারে লিখলাম 5,50,000 টাকা। আচ্ছা, এইবার পারচেস 19,25,000 টাকা। ওপেনিং স্টক একটা অ্যাডজাস্টমেন্ট আছে দেখেছি, 19,25,000 টাকা। এটাতেও একটা অ্যাডজাস্টমেন্ট আছে দেখেছি। ক্যারেজ ইনওয়ার্ড একটু ছেড়ে রাখি। ক্যারেজ ইনওয়ার্ডে কোনো অ্যাডজাস্টমেন্ট নেই, আমরা পড়ার সময় দেখেছি, তো এইটাকে আমি ডাইরেক্ট আউটারে দিয়ে দিলাম। ওয়েজেস অ্যান্ড স্যালারিতে কোনো অ্যাডজাস্টমেন্ট নেই। আচ্ছা, এটা ওয়েজেস অ্যান্ড স্যালারি, যেহেতু ওয়েজেসটা আগে দেওয়া আছে তাই জন্য এটা ট্রেডিংয়ে যাবে। স্যালারি অ্যান্ড ওয়েজেস থাকলে এটা প্রফিট অ্যান্ড লসে যেত। 1,25,000 টাকা। এরপরে দেখা যাচ্ছে ইন্স্যুরেন্স। ইন্স্যুরেন্স পিএলের ফিগার বাই গ্রস প্রফিটটা আগে লিখে নিই। টু ইন্স্যুরেন্স নিয়ে কোনো অ্যাডজাস্টমেন্ট নেই দেখলাম। স্টেশনারি নিয়েই প্রচুর অ্যাডজাস্টমেন্ট দিয়েছে। আমার কোনটা হলো? পারচেস, ক্যারেজ, ওয়েজেস, ইন্স্যুরেন্স, এই কটা হলো। বিলস রিসিভেবল 2,25,000, এটা ব্যালেন্স শিটের ফিগার। বিলস রিসিভেবলে একটা অ্যাডজাস্টমেন্ট আছে দেখলাম, কত? 2,25,000 না কত? 2,25,000 হলো, এটা হয়ে গেছে। কমিশন ডেবিটে আছে খরচ 40,000 টাকা, পিএলে যাবে। টু সিও MMI SSION, এখানেও কোনো অ্যাডজাস্টমেন্ট নেই। 40,000 আমি ডাইরেক্ট আউটারে বসালাম। ট্রেড এক্সপেন্সেস পিএলের খরচ, এটাতে একটা অ্যাডজাস্টমেন্ট আছে, তাহলে এটাকে ইনারে বসাচ্ছি 34,500। তারপরে ডেটর্স আছে 15 লক্ষ টাকা, এটাতে প্রচুর অ্যাডজাস্টমেন্ট। যে কোনো অঙ্কে এই ডেটর্সেই সব থেকে বেশি অ্যাডজাস্টমেন্ট থাকে। আমরা এখানে ডেটর্স 15 লক্ষ টাকা লিখে অনেকটা জায়গা ফাঁকা রাখলাম। ডেটর্সের পরে আসছে ফার্নিচারও অ্যাডজাস্টমেন্ট আছে 60,000 প্রথমে, তাহলে ফার্নিচারটাকে এখানে লিখি। ইনারে লিখলাম। এরপরে আসছে ক্যাশ ইন হ্যান্ড এবং ব্যাংক, এটাতে কোনো অ্যাডজাস্টমেন্ট নেই। আমরা নিচে এটাকে একদম ব্যালেন্স শিটের নিচে দিয়ে দিই। ক্যাশ ইন হ্যান্ড অ্যান্ড ব্যাংক কত দেখলাম? 4,22,500, 22,500 টাকা। এইটা হলো রেন্ট অ্যান্ড ট্যাক্সেস, এটা তো পিএলের ফিগার। প্রফিট অ্যান্ড লসে চলে যাই। ট্রেড এক্সপেন্সেসের এখানে একটা অ্যাডজাস্টমেন্ট আছে, কিছুটা জায়গা ফাঁকা রাখি। টু রেন্ট অ্যান্ড ট্যাক্সেস 1,27,500 টাকা। হ্যাঁ, 1,27,500 টাকা ডাইরেক্ট আমি আউটারে দিয়ে দিলাম, যেহেতু আমার অঙ্কটা পড়ে দেখেছি, এখানে কোনো ইয়ে নেই। এবার বলছে পরের আইটেমটা বলছে ক্যারেজ পেইড অন কনসাইনমেন্ট। এখানে একটা কনসাইনমেন্টের অঙ্ক
চলে আসছে, অর্থাৎ কনসাইনমেন্টের জন্য ক্যারেজ পেমেন্ট করেছে এবং ক্যাশ সেন্ড টু কনসাইনর। তার মানে এম নিজে হচ্ছে সুরজিৎ ঘোষ, নিজে হচ্ছে কনসাইনি। তাহলে কনসাইনিতে কনসাইনরের অ্যাকাউন্টটা কেন বানাতে হবে। আচ্ছা, তাহলে আমরা এখানে একটা ছক কাটি। এতটুকুতেই কনসাইনরের অ্যাকাউন্টটা আশা করছি হয়ে যাবে। কনসাইনরের নাম আমরা জানি না, তাই আমরা এখানে কনসাইনর অ্যাকাউন্ট লিখলাম। নাম দেওয়া থাকলে নাম লিখতে হবে। এখানে আমরা কি পাচ্ছি, কনসাইনরকে কনসাইনমেন্টের জন্য 80,000 টাকা পেমেন্ট করা হয়েছে। ঠিক আছে, আমরা কনসাইনরের অ্যাকাউন্ট তো জানি, কি করতে হয় এখানে, টু ব্যাঙ্ক অ্যাকাউন্ট বা ক্যাশ করলেও হবে। এখানে লিখতে হবে যে ক্যারেজ পেইড 80,000, আর ওপরে একটু জায়গা ফাঁকা রাখলাম, যদি ওপেনিং ব্যালেন্স ক্লোজিং ব্যালেন্স কিছু থাকে তাহলে সেই ওপেনিং ব্যালেন্সটা ওখানে দিতে হবে, সেই জন্য ফাঁকা রাখলাম। তারপরে বলছে ক্যাশ সেন্ড টু কনসাইনর, তার মানে এটাও ডেবিট, আমি তো ক্যাশ পাঠিয়েছি। নিচে আর টু ব্যাঙ্ক যেহেতু একই, আমি আবার লিখলাম ক্যাশ সেন্ড টু কনসাইনর 8 লাখ টাকা, এটা লিখে দিলাম। এবার আসছে ইন্টারেস্ট ডেবিট আছে, মানে পেইড, মানে পিএল এর ফিগার। ইন্টারেস্ট হলো 35,000, পিএলে আমি চার্জ করে দিলাম। আমার ডেবিটের সাইডটা হয়ে গেল। এবার আমাকে ক্রেডিট সাইডটা দেখতে হবে। সেলস দেখা যাচ্ছে, হ্যাঁ সেলস আছে 29,35,000। ট্রেডিংয়ে চলে যায়, সেলসে সাধারণত কোনো না কোনো অ্যাডজাস্টমেন্ট থাকে, কিন্তু আমরা অঙ্কটা পড়ার সময় দেখলাম সেলসে এই জাতীয় কোনো অ্যাডজাস্টমেন্ট নেই। তাও আমি আচ্ছা থাক, আউটারেই দিলাম, যদি কিছু থেকে যায় তাহলে আমাকে কেটে আবার ভেতরে রাখতে হবে। সেলস হলো বিলস পেয়েবল 1,85,000 টাকা, তাহলে লাইবিলিটি বিলস রিসিভেবলের সরাসরি এখানটায় লিখি। $1,85,000 টাকা। তারপরে আসছে ক্রেডিটর্স 9,32,000 টাকা। ডেটর্সের সামনাসামনি লিখি, $9,32,500 টাকা। বা ক্যাপিটালটা আবার ছোটো হয়ে গেল জায়গাটা, আগে দেখি কী দাঁড়ায়। তারপরে বলছে সেল অফ ফার্নিচার, তার মানে ফার্নিচারের সেল হচ্ছে, ফার্নিচারের সেলটা তার মানে ফার্নিচার থেকে বাদ যাবে। তাহলে কি হচ্ছে, আমরা আপাতত এখানে লেস সেল অফ ফার্নিচার 10,000। এই মুহূর্তে আমার থাকলো 50,000। ঠিক আছে, অ্যাডজাস্টমেন্ট আছে এখানে, তবু আমরা আপাতত কিন্তু এখানেই লিখলাম। তারপরে কি বলছে, ডিসকাউন্ট 2,000, ডিসকাউন্ট ক্রেডিট হয়েছে মানে পেয়েছি, এখানে চলে আসলাম বাই ডিসকাউন্ট 2,000 লিখলাম। এরপরে আছে কনসাইনমেন্টের সেল 6,24,000। এই ধরনের অঙ্ক একটা আগেও করেছিল, সেখানেও কনসাইনমেন্ট ঢুকিয়ে দিয়েছিল। যাই হোক, এখানে 6,40,000 হচ্ছে আমার কনসাইনমেন্টের সেল। তাহলে কনসাইনমেন্ট অ্যাকাউন্টের যে কনসাইনরের যে অ্যাকাউন্ট তৈরি করছি, এদিকটায় সেল, তাহলে বাই ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেল কথাটা লিখব, 6,40,000 হলো। তারপরে কি বলছে, কনসাইনরের ব্যালেন্স 1/4/2024 4 লাখ, তার মানে এটা ক্রেডিট ব্যালেন্স, তার মানে বাই ব্যালেন্স
বিডি ব্রড ডাউন করে আনা হচ্ছে 4 লাখ। আচ্ছা, এই হলো কনসাইনরের ব্যালেন্স। তারপরে বলেছে ক্যাপিটাল 8,95,000 টাকা। এখানে লিখে দিই, আচ্ছা জায়গাটা একটু ছোট রাখা হয়েছে তাই আমি একটু ছোট ছোট করে লিখছি। 8,95,000 টাকা। এই আমার ট্রায়াল ব্যালেন্সটা উঠে গেল। এবার আমি চলে আসি অ্যাডজাস্টমেন্টে। একটার পর একটা অ্যাডজাস্টমেন্টগুলো আমরা দেবো। এখানে কী বলছে, স্টক এরকম দিলে বোধহয় দেখা যাবে। হ্যাঁ, স্টক 31/25 8 লাখ টাকা, মানে ক্লোজিং স্টক হচ্ছে 8 লাখ টাকা, ইনক্লুডিং 800 হচ্ছে স্টেশনারি। তার মধ্যে স্টেশনারি ঢুকে বসে আছে 800 টাকা। এই স্টেশনারি নিয়ে পরপর অনেকগুলো অ্যাডজাস্টমেন্ট দিয়েছে, আমাদের একটা স্টেশনারি অ্যাকাউন্ট বানাতে হবে। তাহলে কনসাইনমেন্ট অ্যাকাউন্ট হয়েছে, কনসাইনরের অ্যাকাউন্ট। এখানে আমরা আর একটা স্টেশনারি অ্যাকাউন্ট বানাচ্ছি। যে অ্যাকাউন্টগুলো মানে নর্মাল, এগুলোকে এটা করতে হবে হচ্ছে মেমোরির নাম স্টেশনারি অ্যাকাউন্ট। মেমোরির নাম কেন না, কোনো একটা ফিগার দিয়ে আমরা অ্যাকচুয়ালি আমাদের খুঁজে পাওয়ার জন্য এই অ্যাকাউন্টগুলো বানাতে হয়। এই ধরনের ফিগারগুলোকে বলা হচ্ছে মেমোরির নাম অ্যাকাউন্ট। অর্থাৎ অ্যাকচুয়াল যে খরচটা কত সেটা ডিটারমাইন করার জন্য আমাদেরকে এই ধরনের মেমোরির নাম ফার্নিচার অ্যাকাউন্ট, মেমোরির নাম স্টেশনারি অ্যাকাউন্ট, যে কোনো ধরনের জিনিস কিন্তু তৈরি করতে হতে পারে। এই মেমোরির নাম ফার্নিচার অ্যাকাউন্ট গত বছরে যে পরীক্ষাটায় হলো অডিট অ্যাকাউন্টসের, সেখানে কিন্তু মেমোরির নাম ফার্নিচার অ্যাকাউন্ট একটা তৈরি করতে হয়েছিল। ঠিক সেম অঙ্ক, সেম টাইপের অঙ্ক। আর তার আগের বছরে ছিল ওই কনসাইনমেন্টের অঙ্কটা মানে অ্যাড করা ছিল। তো এইখানে যে অঙ্কটা আমরা করছি আজকে, সেখানে কনসাইনমেন্টও আছে, আবার ইয়েও আছে, স্টেশনারিও আছে, আবার ফার্নিচারও আছে। তাহলে এখানে আমরা কথাটা লিখব মেমোরেন্ডাম স্টেশনারি অ্যাকাউন্ট। মেমোরেন্ডাম স্টেশনারি অ্যাকাউন্ট, ডেবিট ক্রেডিট পার্টিকুলার এগুলো লিখতে হবে। আমি সময় কমে মানে ছোটো করার জন্য ভিডিওটা আমি এগুলো লিখছি না। তাহলে এখানে কি বলেছে যে এই যে কথাটা এবার লিখতে শুরু করলো, মানে এখানকার অ্যাডজাস্টমেন্টগুলো হচ্ছে মারাত্মক অ্যাডজাস্টমেন্ট। 10টা অ্যাডজাস্টমেন্ট আছে, তার মধ্যে প্রায় 7টা থেকে 8টা অ্যাডজাস্টমেন্ট মারাত্মক অ্যাডজাস্টমেন্ট। আমি অঙ্কটা আগে ভিডিওটা করার আগে পড়ছিলাম এবং অঙ্কটা দেখছিলাম কীভাবে করা যায়। তো আমাকে যথেষ্ট বেগ পেতে হচ্ছিলো আর কি। স্টক বলছে যে 8 লক্ষ টাকা, তার মধ্যে 800 টাকা স্টেশনারি। তাহলে প্রথমে আমাকে স্টকটা আমি ট্রেডিং অ্যাকাউন্টে আমি আগে ফেলবো। বাই ক্লোজিং স্টক 8 লাখ টাকা লেস স্টেশনারি 800 টাকা হলো। তাহলে আমি 7,99,200 টাকা আমি বাইরে দিয়ে দিলাম। এটা হলো ক্লোজিং স্টক। এবার যেই ক্লোজিং স্টক এখানে লিখলাম 7 লক্ষ, তার মানে সঙ্গে সঙ্গে আমি ব্যালেন্স শিটে দিয়ে দিই, নাহলে কিন্তু আমরা ভুলে যাব। এখানে আমি ক্লোজিং স্টক 7,99,200 টাকা দিলাম। এইবার যে প্রশ্নটা যেটা আসলো, এই যে 800 টাকাটা তো আমি এখান থেকে কেটে নিলাম, এই 800 টাকাটা কী তাহলে? এই 800 টাকাটা হচ্ছে আমার স্টেশনারি আইটেমের যে আইটেম তার ব্যালেন্স, যেহেতু ওটা ক্লোজিং ব্যালেন্স ওখানে করেছি, বাই BALANCE ব্যালেন্স CD ক্যারিড ডাউন করে আমাকে এই 800 টাকা এসে দাঁড়াবে স্টেশনারি আইটেমে। ঠিক আছে, তাই জন্য আমাকে এখানে দিয়ে রাখলাম। এরপরে আমার এই প্রথম আইটেমটা হলো খুব জটিল অঙ্ক, একটু হয়তো বুঝতে একটু অসুবিধা হতে পারে। 2-3 বার ভিডিওটা দেখে সড়গড় হয়ে নিতে হবে, আগে লিখে নিতে হবে অঙ্কটা প্রত্যেকটা, তারপরে নিজে চেষ্টা করতে হবে, যেখানে আটকাবে সেখানে ভিডিওটা দেখতে হবে। এভাবে করে অঙ্কটা করতে পারলে খুব ভালো অঙ্ক। তারপরেরটাই বলছি, ট্রেড এক্সপেন্সেস ইনক্লুডেড পেমেন্ট অফ স্টেশনারি অ্যাকাউন্ট, স্টেশনারিতে 22,500 টাকা। এই যে ট্রেড এক্সপেন্সেস যেটা হয়েছে তার মধ্যে 22,500 টাকা ঢোকানো আছে, যেটাতে স্টেশনারি কেনা হয়েছিল। ভালো কথা। তাহলে আমাকে প্রথমে বের করতে হবে হচ্ছে, এই দুটো কথা লাগবে না, এই দুটো কথা শুরু। এরপরে যেটা আমাকে হচ্ছে এই যে ট্রেড এক্সপেন্সেস আমি ইনারে লিখে রেখেছিলাম, এখান থেকে তাহলে লেস হবে স্টেশনারি বলে 22,500 টাকা। তাহলে এখানে গিয়ে দাঁড়ালো 12,000 টাকা 500।
যেটা বাদ দিলে 12। তাহলে এই যে 12,000 টাকা যেটা দাঁড়ালো সেটা তো ট্রেড এক্সপেন্স থেকে কেটে বাদ গেলো, তাহলে একটা ডেবিট কেটে বাদ গেলো, তাহলে আরেকটা জায়গায় কোথাও ডেবিট করতে হবে। তার মানে এটা আমার হয়েছে কোথায় 2। এখানে আমি ব্যাঙ্ক অ্যাকাউন্ট করব, স্টেশনারি পারচেস, হ্যালো 22,500 টাকা লিখলাম, এটা হলো। এরপরে বলছে স্টক বিং ইনক্লুডিং স্টক অফ স্টেশনারি 1800 টাকা, মানে ওপেনিং স্টক অ্যাপ বিগিনিং যেটা শুরুতে যে স্টকটা ছিল তার মধ্যে ইনক্লুড হয়ে আছে স্টক অফ স্টেশনারি 1800 টাকা, বোঝো। এবার তার মানে আমাকে কী করতে হবে, প্রথমেই আমাকে এইখান থেকে লেস করতে হবে। এই যে আমরা লেস হচ্ছে আমার স্টেশনারি আইটেম হচ্ছে কত টাকা দেখলাম 1800 টাকা, 1800 টাকা। তাহলে ওপেনিং স্টক থেকে এটা 200 আর 48 আর এটা হচ্ছে 5, তাহলে 5,48,200 টাকা হয়ে গেল আমার হচ্ছে ওপেনিং স্টক। আর এই যে ওপেনিং স্টকটা তো এখান থেকে বাদ দিলাম, তাহলে কোথাও একটা ওপেনিং হিসেবে যাবে, সেটা কোথায় যাবে, সেটা হচ্ছে আমার এই যে মেমোরেন্ডাম স্টেশনারি অ্যাকাউন্ট বানাচ্ছি, সেই মেমোরেন্ডাম স্টেশনারি অ্যাকাউন্টে টু ব্যালেন্স ব্রট ডাউন, এখানে এই 1800 টাকাটা ঢুকবে। আচ্ছা, অঙ্কটা বেশ জটিল আছে, ভাবনা চিন্তার অঙ্ক। তারপরে বলছে ক্রেডিটর্স অ্যাট দ্য এন্ড ক্রেডিটর্স মানে ব্যালেন্স শিটে যে ক্রেডিটর্সটা এখন পড়ে আছে, ইনক্লুড ক্রেডিটর্স ফর স্টেশনারি 3,000 টাকা। তাহলে এর মধ্যে আবার স্টেশনারি পারচেস করা ফর ক্রেডিট পারচেস, স্টেশনারিতে ধারে পারচেস করেছে বলে যে ক্রেডিটর্স তৈরি হয়েছে তার মধ্যে আবার এই মানে ক্রেডিটর্সের মধ্যে ঢুকে আছে। এবার স্টেশনারি ধারে পারচেস করুক আর যে র মেটেরিয়ালস ধারে পারচেস করুক, ক্রেডিটর্সেই থাকবে। সুতরাং ক্রেডিটর্সে কোনো প্রবলেম নেই, কিন্তু ঘটনাটা যেটা ঘটে গেছে সেটা হচ্ছে কি, এই ক্রেডিট পারচেস মানে এটা পারচেসের মধ্যেই 3,000 টাকাটা ঢুকে বসে আছে, যে 3,000 টাকা পারচেস অ্যাকচুয়ালি হবে হচ্ছে স্টেশনারি আইটেমে, তার মানে আমাকে পারচেস থেকে বাদ দিতে হবে। ট্রেডিং অ্যাকাউন্টে যাই, এই যে পারচেস আছে তার থেকে লেস করব স্টেশনারি আইটেম 3,000 টাকা, তাহলে আমার 19,22,000 টাকা আমার চলে গেল হচ্ছে পারচেসের ভ্যালু, অ্যাকচুয়াল ভ্যালুটা দাঁড়ালো। আর আমাকে এখানে কী করতে হবে, এই যে এটা ব্যাংক দিয়ে হয়েছিল, পরেরটা তো আর ব্যাংক দিয়ে হয়নি দেখা যাচ্ছে, পরেরটা হয়েছে টু সানড্রি ক্রেডিটর্স দিয়ে, এটাও সেই স্টেশনারি পারচেস। $3,000। আচ্ছা, এই আইটেমটা গেল। ফার্নিচার সোল্ড, যেটা ফার্নিচারটা বিক্রি করা হলো, ফার্নিচার কোনটা, ওই যে 10,000 টাকা আমরা মাইনাস করে রাখলাম, এই যে এখানে যে 10,000 টাকাটা মাইনাস করে রেখেছি, এটা কি বলছে, ওয়াজ অ্যাপিয়ারিং ইন দ্য ব্যালেন্স শিট অ্যাজ অন 31/3/25 রুপিস 13,500। তার মানে কী হলো, আমার এটা লসে দাঁড়ালো, 10,000 টাকায় বিক্রি করেছি। আচ্ছা ঠিক আছে, তাহলে কি হলো, আমার এখানে এই যে আমি 50,000 করে রেখেছি, এখানে আবার আমাকে লেস করতে হবে, লেস লস অন সেল অন ফার্নিচার 3,500 কোথা থেকে আসছে, 13,500 মাইনাস 10,000, এটা আমাকে দেখিয়ে দিলাম আমি। এটা হলো তাহলে 50,000 থেকে 3,500 বাদ দিলে কথা হবে 46,500 টাকা। এইবার যে লস অন সেল অন ফার্নিচার সেটা আমাকে প্রফিট অ্যান্ড লসে গিয়ে চার্জ করতে হবে, টু লস অন সেল অফ ফার্নিচার, পিএলে আমরা চার্জ করবো, তাহলে কত, লস অফ সেল অফ ফার্নিচার 3,500 টাকা। এটা আমাদের হয়ে গেল। এরপরে আসছে কি, স্টেশনারি অফ ₹2,000 ওয়াজ কনজিউমড বাই প্রপ্রাইটর স্টেশনারি নিয়ে চলে গেছে। স্টেশনারি যেটা নিয়ে গেছে সেটা তাহলে আমার স্টেশনারি পারপাসে খরচ হবে না, স্টেশনারি পারপাসে খরচগুলো তো আমরা বাঁ দিকে লিখছিলাম, তাহলে ডান দিকে যাবে, তাহলে বাই ড্রয়িংস DRAWINGS ড্রয়িংস, এখানে লিখতে হবে স্টেশনারি ড্রয়িংস করেছে কত টাকা, 2,000 টাকা। আচ্ছা,
ড্রয়িংস যখন করেছে তাহলে আমাকে ব্যালেন্স শিটের থেকে বাদ দিতে হবে। ব্যালেন্স শিট থেকে বাদ দিতে হবে, তার আগে ওই অ্যাড নেট প্রফিট কথাটা লিখে রাখি, জায়গা দিয়ে রাখি, লেস স্টেশনারি বলে আমরা 2000 টাকা মাইনাস করার মতো একটা জায়গা রেখে দিলাম। এটা হলো। তারপরে 6 নম্বর হলো। 7 নম্বর কী বলছে, বিলস রিসিভেবল ইনক্লুড এ ডিসঅনার্ড বিল অফ রুপিস 8000 টাকা। তাহলে বিলস রিসিভেবল দিয়েছিল, বিল রিসিভেবলটা ডিসঅনার করে গেছে, সেখান থেকে টাকা পাওয়া যায়নি। তাহলে এটা আর বিল রিসিভেবলে থাকলো না, এটা তার বদলে আবার কিন্তু টাকাটা তো পাইনি, তারপরে ডেটর্সটা বেড়ে যাবে। তাহলে আমাকে ডেটর্সের মধ্যে ইনক্লুড করতে হবে, বিলস রিসিভেবল থেকে বাদ দিতে হবে, ডেটর্সের মধ্যে ইনক্লুড করতে হবে। ডেটর্স অ্যাড ডিসঅনার্ড বিল 8000 টাকা, তো হ্যাঁ 8000 টাকা। তাহলে 8000 টাকা অ্যাড করলাম, 15,08,000 টাকা হলো। আর বিলস রিসিভেবল যেখানে ছিল, লেস করব বিলস ডিসঅনার্ড 8000 টাকা, 17,825 মানে 2,17,000 টাকা আমার এখানে দেখতে পাওয়া গেল না, 2,17,000 টাকা এখানে আমার আউটারে গিয়ে দাঁড়িয়ে গেল। এরপরে 8 নম্বরটা। 8 নম্বর কী বলছে, ইনক্লুডেড ইন ডেটর্সের মধ্যে ইনক্লুড করা আছে অ্যান অ্যামাউন্ট অফ রুপিস 2000 টাকা ইনক্লুড করা আছে অলরেডি ইন রেসপেক্ট অফ ব্যাঙ্করাফ্ট ডেটর্স, যে আবার ব্যাঙ্করাফ্ট হয়ে গেছে, হুজ এস্টেট ইজ এক্সপেক্টেড টু রিয়েলাইজড নট মোর দ্যান 25 পয়সা ইন এ রুপি। তার মানে তার কাছ থেকে 25 পয়সা, 1 টাকায় 25 পয়সায় বেশি আদায় করা যাবে বলে মনে হচ্ছে না। তার মানে এই যে বাকিটা, মানে বাকি 75 পয়সা, সেটা হলো ব্যাড। এইটুকু আগে করি, তারপরে করছি। তাহলে 2000, এই যে আমরা ডেটর্স এখন আমার বেরিয়েছিল, এখানে আসি, ডেটর্স আমার বেরিয়েছিল, সেখানে কি হয়েছে, লেস করতে হবে ব্যাড ডেট। ব্যাড ডেটটা বের করবো কী করে, 2000 গুণিত 75-এর 100 মানে 3-এর 4 মানে হচ্ছে 1500 টাকা, 1500 টাকা। তাহলে 500 দাঁড়ালো, এদিকে 6 দাঁড়ালো, 0 15 15 0 6 500 এখনও দাঁড়ালো। আর এই যে ব্যাড ডেট 1,500 টাকা দাঁড়ালো, সেটা তাহলে পিএলে চার্জ করতে হবে। তো ব্যাড ডেট 1,500 টাকা। এরপরের এই পার্টটুকু আমাদের বাদ ছিল, অ্যান আইটেম অফ রুপিস 5,000, হ্যাঁ, অ্যান আইটেম অফ রুপিস 5,000 ফর গুড সাপ্লাই টু প্রপ্রাইটর। মালিককেই সাপ্লাই করা হয়েছে, তার মানে মালিকই এখানে ডেটর্স হয়ে গেছে। তার মানে আমাকে ডেটর্স থেকে বাদ দিতে হবে এবং ড্রয়িংস হিসাবে ওটাকে ইনক্লুড করতে হবে। ভালো কথা। এখানে আমরা আবার লেস করব, আমি জায়গাটাও অনেক রেখেছি, ভালোই আছে। লেস গুডস সাপ্লাইড টু প্রপ্রাইটর, এটা হচ্ছে 5,000 টাকা। তাহলে এই অবস্থায় দাঁড়ালো 15,01,500 টাকা। আর এইটা আমাকে আবার এখানে ড্রয়িংস করে নামাতে হবে, তার মানে এইখানেও আর একটা দাগ দিতে হবে, লেস আবার ড্রয়িংস হবে 5,000 টাকা। আচ্ছা, তারপরে মেক প্রভিশন ফর ডাউটফুল ডেটস 5,000, 5% অন ডেটর্স, মানে যে যা পড়ে থাকে সবসময় তার উপরেই কিন্তু ওই প্রভিশনটা বার করতে হয়, যা লাস্টে পড়ে থাকে। তাহলে এখন যেটা পড়ে আছে, ক্যালকুলেটরটা এই যে আছে, এখন যেটা পড়ে আছে সেটা কত, 15,01,500 টাকা পড়ে আছে ইন্টু 5%, মানে 75,075 টাকা। এইটা কিন্তু এখন আমার ডেপ্রিসিয়েশন হবে। তাহলে লেস প্রভিশন ফর ডেপ্রিসিয়েশন, এই প্রভিশন ফর ব্যাড ডাউটফুল ডেট, $75,075। তাহলে এবার মাইনাস ইকুয়াল টু করলে 14,26,425,
14/26/425টা এখানে লিখে দিলাম, 14/26/425। এবার কি দাঁড়াচ্ছে, এই 75,075 টাকাটা ব্যাড ডেপ্ট, তার মানে এটা আমাকে এখানে লিখতে হবে প্রভিশন ফর ব্যাড ডেপ্ট বলে, প্রভিশন ফর ব্যাড ডেপ্ট বা ডাউটফুল ডেপ্ট লিখলেও হয়। কত জানো, 75,075 টাকা। এই গেল হচ্ছে আমার প্রভিশন। তারপরে বলছে কমিশন রিসিভেবল অন সেল অন কনসাইনমেন্ট 40,000 টাকা ইজ টু বি প্রোভাইডেড। কমিশন পাবো সেটা এখানে দিতে হবে। তাহলে এখানে কি দাঁড়ালো, আমার কমিশন পাবো 40,000 টাকা। তাহলে কমিশন পাবো যখন, তখন এটা বাই আমি পিএলএ চার্জ হবে COMMISSION, কমিশন ফর কনসাইনমেন্ট। কত না, 40,000। আচ্ছা, এইবার কি হলো, আমি এই যে কনসাইনরের অ্যাকাউন্ট বানিয়েছি, এই দুটো তো খরচ আমার আছেই, সঙ্গে আমার কি আছে, এদিকটাই হবে টু, তাহলে এটা তো আর ইয়ে হবে না, কনসাইনমেন্ট অ্যাকাউন্ট হবে টু কমিশন। হ্যাঁ, তাহলে কত হবে, 40,000 টাকা। এই হলো আমার কমিশন দেওয়া হলো, এটাও আমার দেওয়া হয়ে গেল। এইবার আমাকে প্রথমে বার করতে হবে এই মানে কনসাইনরের অ্যাকাউন্ট আর কি বলে মেমোরেন্ডাম স্টেশনারি অ্যাকাউন্ট, এই দুটো আমাকে বার করতে হবে আগে। এইখানটায় কি হচ্ছে, এটা বেশি আছে, 10,40,000, 10,40,000 এখানে যাবে। তার মানে আমাকে এখানে কি করতে হবে, টু ব্যালেন্স, দেখা যাচ্ছে ব্যালেন্স সিডি ক্যারিড ডাউন কত দাঁড়াচ্ছে এখানে, 10,40,000 মাইনাস 80,000 মাইনাস 8 লাখ আবার মাইনাস 40,000, তাহলে 1,20,000। এইটা আমার এখন কনসাইনরকে আমাকে দিতে হবে, তাই তো, ক্রেডিট ব্যালেন্স হয়েছে। তাহলে আমাকে ব্যালেন্স শিটে গিয়ে আমাকে এখানে লিখি পেয়েবল, দেখা যাচ্ছে, হ্যাঁ, টু কনসাইনর 1,20,000 টাকা। আর এরপরে আমাকে এইটা ঠিক করতে হবে, মেমোরেন্ডাম যে স্টেশনারি অ্যাকাউন্ট বানিয়েছিলাম, মেমোরেন্ডাম ফার্নিচার অ্যাকাউন্টও বানানো যেত, আমিও সেটা একটু ছোট্ট করে দেখিয়ে দিচ্ছি, এখানে আমি ডাইরেক্ট করে দিয়েছি। এবার এটা হলো কত, তাহলে 1800, সরি এখানে পয়েন্ট পড়ে গেছে, 1800 প্লাস 22,500 প্লাস 3,000, তাহলে 27,300 টাকা ডেবিটে। ক্রেডিটে আসছে কত, আমাকে লিখতে হবে এখানে 27,300 টাকা। ব্যালেন্সটা ডেবিট ব্যালেন্স হচ্ছে মাইনাস 2,000 মাইনাস 800, তার মানে 24,500 টাকা, তার মানে বাই কি স্টেশনারি এক্সপেন্সেস। এক্সপেন্সেস হলো 24,500 টাকা। তাহলে এইটা আমাকে আবার প্রফিট অ্যান্ড লসে গিয়ে খরচে মারতে হবে, টু স্টেশনারি STATIONERY স্টেশনারি এক্সপেন্সেস 24,500 টাকা। আচ্ছা, এই দিলাম। আর ফার্নিচারের জন্য যেটা বলছিলাম, ফার্নিচারের একটা মেমোরেন্ডাম বানানোই যায়। এইটা যদি এরকমভাবে ভাবা যায়, অনেকে করে এবং করাটাই ঠিক, এইখানে না করলেও হয়ে যাচ্ছে, ওই জন্যে আমি আর করলাম না। ফার্নিচার অ্যাকচুয়ালি কী হতো, ব্যালেন্সগুলো করতে হবে। এই যে ওপেনিং বলে যেটা ছিল, টু ব্যালেন্স বিডি আসতো হচ্ছে ওই 13,500 টাকা, এখানে আসতো বাই সেল অফ ফার্নিচার 10,000
আর এখানে আসতো বাই লস অন সেল অন ফার্নিচার 3500। এইটা দেখিয়ে দিলেও হতো। আবার এখানে দেখলাম এতই ইজি দিয়েছে, ওই জন্য না দেখালেও চলবে। এটাকে বলে হচ্ছে মেমোরেন্ডাম ফার্নিচার অ্যাকাউন্ট। মেমোরেন্ডাম ফার্নিচার, এটা করলেও হয়, না করলেও হবে। আচ্ছা, এই দুটো এবার হলো। এবার আমাদের যোগ বিয়োগ করে দেখা যাক কী দাঁড়াচ্ছে। সে আগের দিনের মতো 2,15,000 টাকা ডিফারেন্স আসছে, নাকি আজকে আবার অন্যরকম কোনো ডিফারেন্স আসছে। 29,35,000 টাকা প্লাস 7,99,200 টাকা। ব্যালেন্স শিটটা কোথায় গেল? হ্যাঁ, ব্যালেন্স শিট তো একটা ভুল করেছি, দেখতেই পাচ্ছি। ক্লোজিং স্টক করেছি, আর ক্লোজিং স্টেশনারি এই 800 টাকাটা দিয়েছিলাম না, তো এইটা বিয়োগ করতে গিয়ে ধরা খেয়াল পড়লো এখন। এবার এইটা তাহলে ইকুয়াল টু যোগ করলে দাঁড়াচ্ছে 37,34,200 টাকা। মনে যাচ্ছে 37,34,200 টাকা। তাহলে টু গ্রস প্রফিট ট্রান্সফার্ড টু P&L অ্যাকাউন্ট কত টাকা এখানে দেখে নিই। মাইনাস 5,48,200 মাইনাস 19,22,000 বেড়ে যাচ্ছে, মাইনাস 40,000 মাইনাস 1,25,000 করলে 10,99,000 টাকা আমার গ্রস প্রফিট দাঁড়ালো। গ্রস প্রফিটটাকে টানতে টানতে নিয়ে চলে আসলাম 10,99,000 টাকা। এটাকে যোগ করি, জায়গা আছে। 10,99,000 প্লাস 2,000 প্লাস 40,000, তাহলে আমার 11,41,000 টাকা আমার টোটাল দাঁড়াচ্ছে। 11,41,000 টাকার টোটাল করলাম। এক এক করে মাইনাস করি। এইবার এইটা আউটারে ভুল হয়নি, মোটামুটি খেয়াল করি আউটারগুলো দিয়ে দিয়েছি। 35,000 মাইনাস 40,000 মাইনাস 12,000 মাইনাস 1,27,500 মাইনাস 35,000 মাইনাস 3500 মাইনাস 1,500 মাইনাস 75,075 মাইনাস 24,500, এই দাঁড়াচ্ছে 7,86,000 টু নেট প্রফিট। এটা কি হবে? ট্রান্সফার্ড টু ব্যালেন্স শিট। কত দাঁড়ালো? 7,86,925 টাকা। তাহলে ট্রেডিং এবং প্রফিট অ্যান্ড লস হয়ে গেল। আমাকে ব্যালেন্স শিটে শুধু এখানে ক্যালকুলেটরে লেখাই আছে, এই কাগজটা আমার লাগবে না, এই কাগজটাও হয়ে গেছে। এটা শুধু আমার ব্যালেন্স শিটটা মিললেই আমার হয়ে যাবে। এই ফিগারটা শুধু লাগবে 7,86,925। এখানে দিলাম 7,86,925 টাকা প্লাস কত? 8,95,000। তাহলে দাঁড়াচ্ছে হচ্ছে 16,81,925 টাকা মাইনাস 2,000, তার মানে 16,79,925 মাইনাস 5,000, তার মানে দাঁড়াচ্ছে 16,74,925 টাকা। 9,32,500 টাকা আউটারে দিলাম, 1,85,000 টাকা আউটারে দিলাম। এটা যোগ করলে কি দাঁড়াচ্ছে? প্লাস 9,32,500 প্লাস 1,20,000 প্লাস 1,85,000, তাহলে দাঁড়াচ্ছে হচ্ছে 29,12,425 টাকা। এবার আমরা এদিকে যোগটা করি।
এটা মুছে দিলাম, কারণ এখানে আউটারগুলো দেখে নিই আগে। হ্যাঁ, আউটারগুলো সব ঠিক আছে। তাহলে 46,500 প্লাস একদম এক লাফে এখানে 14,26,425 প্লাস 800 প্লাস 7,99,200 প্লাস 2,17,000 প্লাস 4,22,500। হ্যাঁ, মিলেছে 29,12,425 টাকা। আজকে এক চান্সে মিলে গেল। যাক, অঙ্কটা হয়ে গেছে।